ঢাকা ভার্সিটির মেয়েদের একটি হল রুমের জানালার পাশে ঘণ্টাখানেক সময় হলো বসে আছে তারিফা। ডিসেম্বরের শুরুর সময় এখন, তাই হয়তো বাহিরে বেশ ঠান্ডা হাওয়ায় বইছে। ঠান্ডা হাওয়া তারিফার শরীর শীতল করলেও তার মনকে শীতল করতে পারছে না। কোনো একটা বিষয় নিয়ে গভীর ভাবনায় ডুবে আছে। হঠাৎ করে ফোন কলের শব্দে ভাবনায় ছেদ পড়ল তার। ফোন হাতে নিয়ে দেখল হ্যাপিনেস নামে সেভ করে রাখা নাম্বার থেকে কল এসেছে। দেরি না করে কল রিসিভ করলো তারিফা। ফোনের ওপাশ থেকে ভেসে এলো হ্যালো শব্দটি। তারিফা ভনিতা না করেই চট করে বলে ফেলল, সারাফ, আজ বেশ কিছুদিন হলো আমার পিরিয়ড মিস হয়েছে। এর আগে কখনোই এমন হয়নি। আমার খুব ভয় করছে। প্লিজ তুমি আমার সাথে দেখা করো। তোমাকে খুব প্রয়োজন আমার। তারিফার এরূপ কথা শুনে বোধহয় ও পাশের মানুষটি বিরক্ত হয়েছেন খুব। তাই সে বলল, আমার এখন সময় হবে না তারু, আমি খুব জরুরি কাজে ঢাকার বাইরে এসেছি। প্লিজ তুমি সব সামলে নাও। আর হ্যাঁ, আমাকে কয়েকদিন ফোন করো না, আমি খুব ব্যস্ত থাকব। এক নাগাড়ে কথাগুলো বলল সারা। তারিফা কিছু বলার আগেই কল কেটে দেওয়ার শব্দ ভেসে এলো। কি করবে কিছু বুঝতে পারছে না তারিফা। এতক্ষণ সময় গভীর ভাবনার বিষয় বস্তু ছিল তার পিরিয়ড মিন্স হওয়াটা। তাছাড়াও ইদানিং সারাফের আচরণও অনেক পরিবর্তন লক্ষ্য করছে সে। দেখা করে না, ঠিকমতো কল করে না, কথা বলে না। এর কোনো বিশেষ কারণ সে খুঁজে পায় না। অথচ এই মানুষটাই কিছুদিন আগে তাকে ছাড়া যেন চোখে অন্ধকার দেখত। কত ঘোরাঘুরি, একসাথে কত শত পথ চলা, সব কিছুই যেন এক লহমায় থমকে গেছে। চলে যাওয়ার সেই দিনগুলো যেন এক একটা সুন্দর স্বপ্নের মতো ছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার স্বপ্নগুলোও যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারিফা আবার জানালার বাইরে তাকিয়ে পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করতে লাগলো। অতীত, এই তো সেদিন তার ভার্সিটিতে প্রথম আগমন। তার পুরো নাম তারিফা জাহান, দেখতে উজ্জ্বল শ্যামলা বর্ণ, উচ্চতা 5 ফুট 4 কিছু কাছাকাছি। শ্যামলা হলেও খুব মায়াবী চেহারার অধিকারী সে, দেখে চোখে পড়ার মতো। ভার্সিটির প্রথম দিনই আদিল নামে এক ছেলের সাথে পরিচয় হয় তারিফার। সে তত বেশি আগ্রহী ছিল না কথা বলতে। হয়তো গ্রামে এতকাল থাকার পরে স্বাভাবিকভাবেই হুট করে শহরে এসে কারোর সাথে কথা বলতে সে ইতস্ত বোধ করছিল। কিন্তু আদিল ছিল নাছোড় বান্দা, খুব বেশি কথা বলে না, জানতে চাইলেও নিজের ব্যাপারে সব বলে। তারিফার কাছেও জানতে চায়, কিন্তু সে হ্যাঁ হুতে উত্তর দেয়। দিনে দিনে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। আরও দুটো মেয়ে, ফারহা ও সিদ্দিকার সাথেও তার বেশ ভাব হয়। তবে আদিলের সাথে বন্ধুত্বটা যেন বেশি ভালো ছিল। নোট দেওয়া নেওয়া, ক্লাসের পড়া আলোচনা করা, ক্লাস শেষে আড্ডা দেওয়া, দিনগুলো খুব ভালোই কাটতে লাগলো। এমনি একদিন তারিফা আর আদিল ভার্সিটির পাশের এক কফি শপে কফি খাচ্ছে। তখনই আগমন ঘটল সারাফ নামের এক আগন্তুকের। তার আগমনে তারিফা কিছুটা অবাক হলেও আদিল শান্ত রইল। হেসে তাকে চেয়ার এগিয়ে দিল আদিল। সারাফ তারিফার দিকে তাকিয়ে থেকে বসে গেল চেয়ারে। তারিফা কিছু বলার আগেই আদিল বলে উঠল, আরে তারিফা, পরিচিত হ, এ হলো আমার বড় চাচার ছেলে সারাফ আহমেদ। আরে তোকে যার কথা বলেছিলাম আগে। কিন্তু তারিফা কিছুতেই মনে করতে পারল না যে সে কবে এমন ভাইয়ের কথা তাকে বলেছে। তার ভাবনার মাঝেই সারাফ হাত বাড়িয়ে হ্যালো বলল। তারিফাও হাত মিলিয়ে হাই বলল। শুরুতে পরিচিত মানুষদের সঙ্গে কথা বলতে যেমন অস্বস্তি লাগতো, এখন আর তেমনটা লাগে না। শহরে এসে কদিনের বেশ মানিয়ে নিয়েছে মেয়েটা। প্রথম দিনেই সারাফ বেশ অনেক কিছু জানলো তারিফার সম্পর্কে। নিজ সম্পর্কেও বলল বেশ কিছু। এই যে সে খুব ডিসেন্ট,
মেয়েরা তার জন্য লাইন ধরে থাকে, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। পরে এও বলল তারিফার সাথে কথা বলে তার খুব ভালো লাগছে। তারিফও অবশ্য সারাফের কথা বলার ধরনে, তার টুকটাক ফ্লার্টিং এ বেশ মুগ্ধ হয়েছিল সেদিনের পর থেকেই তাদের প্রায় দেখা হতে লাগলো, কথা হতে লাগলো, কখনো আদিলের উপস্থিতিতে, আবার কখনো বা তাকে ছাড়াই। এভাবে চলতে চলতে একদিন সারা তারিফাকে প্রেমের প্রস্তাব দিল। প্রথমে না করলেও সারাফের এত ভালোবাসা দেখে, মূলত সারাফের ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার বড়লোকি জীবন যাপন সব কিছুই তারিফাকে আকৃষ্ট করে। এই জন্যই বেশ দিন সে নিজেকে আটকে রাখতে পারেনি। শুরু হলো তার জীবনের নতুন এক কাহিনী। বেশ ভালোই চলছিল তাদের প্রেমময় দিনগুলো। প্রতিদিন সকাল থেকে বিকেল ঘুরে বেড়ানো, নতুন নতুন রেস্টুরেন্টে খেতে যাওয়া, বিভিন্ন উপহার আদান প্রদান। তারিফা ক্লাস বাদ দিয়ে দেখা করতো সারাফের সঙ্গে, যার ফলে তার পড়াশোনারও বেশ ক্ষতি হলো। ফার্স্ট ইয়ারের মিড টার্মে খুব বাজে রেজাল্ট হলো। তবে এ ব্যাপারটা তাকে ততটা ভাবায়নি যতটা ভাবিয়েছে দিনের শুরুতে সারাফের সাথে কথা না হওয়াটা। এতদিন একসাথে এত সময় কাটানোর পর তারিফা মন থেকে সারাফকে খুব ভালোবেসে ফেলে। সম্পর্কে সারাফ যতটা অনুগত, তার থেকে বেশি অনুগত হয়ে পড়েছে তারিফা। তাই তো সারাফের যে কোনো অন্যায় আবদার সে মেনে নিত। একদিন তো সারাফ বলেই বসলো রুম ডেটে যাওয়ার কথা, কিন্তু তারিফা কিছুতে রাজি হয়নি। এই জন্য অবশ্য 2 দিন তারিফার সাথে কোনো যোগাযোগ রাখেনি সারাফ। 2টা দিন সারাফের কোনো খবর না পেয়ে যেন পাগল প্রায় হয়ে গেছিল সে। বেশ কান্না করে 2 দিন শেষমেশ আদিলের সাথে দেখা করে সারাফের খোঁজ নিতে পারে সে। আদিল অবাক হয়েছিল সেদিন বেশ। আদিল ওদের সম্পর্ক সম্বন্ধে জানলেও তারিফা যে এত পাগল হবে তা হয়তো সে ভাবতে পারেনি। তারপরে তারিফা সরি বলে সব ঠিক করে নেয়। কিছুদিন ঠিক থাকলেও সে আবার সেই একই আবদার শুরু করে। তার কথা হলো, আমরা তো বিয়ে করবই, তাহলে রুম ডেটে যেতে কি সমস্যা? তারিফার হাজার যুক্তিও যেন কোনো কাজে দিল না। অবশেষে জোর করেই সারাফ তারিফাকে রুম ডেটে নিয়ে গেল। মন থেকে সায় না থাকলে ভালোবাসার জন্য নিজেকে তুলে দিল প্রিয় মানুষটার কাছে, বিলিয়ে দিল নিজের সর্বস্ব, পূরণ করে দিল ভালোবাসার মানুষটির অন্যায় আবদার। শেষ হয়ে গেল সেদিন একটি মেয়ের ইজ্জত। ভালোবাসার দোহাই দিয়ে লুট করে নিল কেউ তার সম্ভ্রম। সারাফও বেশ খুশি ছিল সেই দিন। তারিফাও খুশি ছিল এই ভেবে যে তারা বিয়ে করবে, সুখে সংসার করবে, নতুন জীবন শুরু করবে। বর্তমান সব ভাবনা চিন্তা বাদ দিয়ে তারিফা বসা থেকে উঠল। তার মনে যে সন্দেহটা হচ্ছে তা কি আদৌ সন্দেহ নাকি সত্যি সেটা জানতে হবে তাকে। তাই দেরি না করে বিছানা থেকে ওড়না নিয়ে ভালো করে মাথায় পেঁচিয়ে নিল। উদ্দেশ্য একটা ফার্মেসিতে যাওয়া। হল থেকে বেরিয়ে পা বাড়ালো ফার্মেসির পথে। অনেকক্ষণ যাবৎ রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে তারিফা। সামনেই ফার্মেসির দোকান। তবে দোকানে গিয়ে প্রেগনেন্সির কিট চাওয়ার ব্যাপারটা খুবই অস্বস্তিকর লাগছে তার। সে কখনো এ ধরনের কিছু কিনতে কোনো ফার্মেসিতে যায়নি। এমনকি পিরিয়ডের প্যাড পর্যন্ত সে তার বান্ধবীদের দিয়ে আনাতো। আর আজ ভাগ্যে তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। একজন অবিবাহিতা নারী হয়ে প্রেগনেন্সি কিট কেনাটা খুবই লজ্জাজনক ঘটনা। কিন্তু এরূপ বিঘ্ন পরিস্থিতিতে তার সামনে যে আর কোনো পথ খোলা নেই, তাকে যে যেতেই হবে। তাই সকল লজ্জা ভীতি ভুলে সে ফার্মেসির ভেতরে প্রবেশ করলো। দোকানে সে সময়ের কোনো খরিদ্দার ছিল না। সন্ধ্যার পরের সময় তাই বোধ হয়। দোকান এখন ফাঁকা। দোকান মালিক ছিলেন একজন মাঝবয়সী লোক, মোটামুটি 48-49 বয়সী একজন ভদ্রলোক। তারিফাকে দেখে লোকটি জিজ্ঞেস করলেন, কি লাগবে তোমার মা? লোকটির মুখে মা শব্দটি শুনে তারিফার অস্বস্তি যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। এই বাবার
বয়সী লোককে সে কী করে প্রেগনেন্সির কিটের কথা বলবে। তাকে চুপ থাকতে দেখে ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন, কি লাগবে বলো। তারিফা নিচু স্বরে বলল, প্রেগনেন্সির কিট। ভদ্রলোক তার কথা শুনে কিট আনতে গেল। লোকটির কাছে ব্যাপারটিকে অস্বাভাবিক ঠেকল না, কেননা এখানে ফার্মেসি খোলার পরে কত শত মেয়ে রোজ আসে এমন সব জিনিস নিতে। সবার ব্যাপারে তো নাক গলানো যায় না, তবে সামনে দাঁড়ানো মেয়েটিকে তার একটু অন্যরকম লাগলো। মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। তবুও এ সম্পর্কে তারিফাকে তিনি কোনো প্রশ্ন করেননি। তিনি হাত বাড়িয়ে তারিফাকে একটি প্যাকেট এগিয়ে দিলেন। তারিফা সেটি হাতে নিল এবং জিজ্ঞেস করলো, কত টাকা হয়েছে। ভদ্রলোক বললেন, 40 টাকা হয়েছে। তারিফা 50 টাকার একটি নোট তার দিকে বাড়িয়ে দিল। ভদ্রলোক 10 টাকা ফেরত দিলেন। তারিফা টাকা এবং কিট হাতের মুঠোয় নিয়ে ফার্মেসি থেকে বের হলো। তার সর্বোচ্চ প্রচেষ্টা যেন হাতে থাকা কিটটা কারো নজরে না আসে। সে তাড়াহুড়ো করে হল রুমে চলে এলো। রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এখন সময়টা বছরের শেষ। তারিফার অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনালও শেষ হলো কিছুদিন আগে। তাই তার সাথে রুমমেট যে দুজন মেয়ে থাকতো তারা সকলেই বাড়ি চলে গেছে। রুমে এখন তারিফা একাই থাকে। তারও এখন বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি। ভেবেছিল আরও কয়টা দিন পরে যাবে। এই পরিস্থিতিতে পরে তার মনে হচ্ছে সে বাড়িতে না গিয়ে ভালোই করেছে, নয়তো ঠিক মায়ের কাছে সে ধরা খেত। তারিফা রুমে দাঁড়িয়ে হাতের মুঠোয় থাকা প্যাকেটটা খুলে সে কিটের মধ্যে থাকা কাগজে লেখা ব্যবহার বিধি পড়ল। তাতে লেখা ছিল, কিট সকালে ব্যবহার করলে নির্ভুল ফলাফল পাওয়া যায়। কিন্তু তারিফার যেন এত ধৈর্য ছিল না। সে কিট এখনই ব্যবহার করার সিদ্ধান্ত নিল এবং সেই মুহূর্তেই ওয়াশরুমে গিয়ে ব্যবহার বিধি অনুযায়ী কিট এর দ্বারা পরীক্ষা করল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কিটটার দিকে তাকিয়ে রইল। কিটটায় পর পর দুটো লাল দাগ দেখা যাচ্ছে, যার স্পষ্ট মানে সে বুঝতে পারল। সে কাগজের লেখায় দেখছে দুটো লাল দাগ মানে পজিটিভ, মানে তার সন্দেহই সত্যি, সে আসলে গর্ভবতী। তারিফার মুখটা মুহূর্তে রক্তশূন্য হয়ে গেল। কি করবে না করবে সে বুঝে উঠতে পারছে না। তাই সে ফোন হাতে নিয়ে সারাপকে কল করতে লাগলো। অনবরত কল করে যাচ্ছে একই নাম্বারে। ডিসেম্বরের শীতও যেন তারিফা ঘেমে যাচ্ছে। তার হাত পা রীতিমতো কাঁপছে। সারাপ কল রিসিভ করছে না। এদিকে তারিফার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আরও কয়েকবার সারাপকে কল করলো, কিন্তু তাও কল রিসিভ হলো না। উপায়ন্তর না পেয়ে তারিফা সব কিছু মেসেজে লিখে পাঠিয়ে দিল সারাপকে। এবার ডায়াল করলো আদিলের নাম্বারে। একবার রিং হতেই আদিল কল রিসিভ করলো। হ্যাঁ বল, কি খবর? ভুলেই তো গেছিস তাই। হাসি মুখেই কথাগুলো বলল আদিল। তারিফা নিজেকে সামলে নিয়ে নিম্ন কণ্ঠে বলল, আদিল, আমি প্রেগনেন্ট। কী করব আমি কিছুই বুঝতে পারছি না। আর সারাপ আমার কল রিসিভ করছে না। কি বলছিস সেগুলো? তুই কি মজা করছিস? আদিলের কণ্ঠে বিস্ময় ভাব ফুটে উঠল, যেন সে এমন কিছুর আশা করেনি। এতক্ষণের চেপে রাখা চোখের পানিগুলো যেন এবার বাঁধ ভেঙেছে তারিফার। তাই হু হু করে কেঁদে দিল মেয়েটা। এইভাবে কাঁদিস না তারিফা, আমি দেখছি কি করা যায়। এই বলেই কল কেটে দিল আদিল। তারিফা এখনো কেঁদেই চলেছে। এমন বোধ হচ্ছে যেন তার চোখের পানিগুলো আজ প্রতিজ্ঞা করেছে বয়ে চলার। আসলে এই মুহূর্তে একটা মেয়ের আর কি বা করার থাকতে পারে, যাকে বিশ্বাস করে সে এত দূর এগিয়েছে। সে মানুষটাও যে আজ তার পাশে নেই। তার সাথে এমন কেউ নেই যে তার কাঁধে হাত রেখে বলবে, কাঁদিস না, তারও সব ঠিক হয়ে যাবে। না, এমন কেউ নেই। তার চারদিক যে আজ শূন্য। শূন্য মরুর মাঝে আজ সে একা। সারাদিন চিন্তায় কিছু খাওয়া হয়নি মেয়েটার।
আর রাতে তো মোটেও কিছু গলা দিয়ে নামলো না তার। তাই ক্লান্তিতে এক সময় কাঁদতে কাঁদতেই নির্দায় তরিয়ে গেল সে। শীতের সকাল, হালকা কুয়াশা ধরণীর বুকে। পাখিরা তাদের নিত্যদিনের অভ্যাস অনুযায়ী সকাল সকাল বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে। তারিফা তখনও ঘুমিয়ে আছে। তার ঘুম ভাঙল সকাল 8টার দিকে। ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই তার মনে পড়ল গতকাল রাতের কথা। তাই সে শুয়ে থেকে ফোন হাতে নিল সারাফের কোনো কল বা মেসেজ এসেছে কিনা তা দেখার জন্য। না, কোনো কল আসেনি। মেসেজ অপশনে গিয়ে দেখল কোনো মেসেজও আসেনি। অতঃপর সে আবার ডায়াল করলো সারাফের নাম্বারের, কিন্তু যা শুনতে পেল তা যেন সে বিশ্বাস করতে পারছে না। সারাফ তাকে ব্লক করে দিয়েছে। তারিফা ফট করেই শোয়া থেকে উঠে বসলো। এবার গিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চেক করলো। সব জায়গা থেকেই সে ব্লক। তারিফার বুক ফেটে কান্না আসছে। জীবনে এতটা অসহায় বোধ সে কখনো করেনি। আদিলের নাম্বারে কয়েকবার কল করেছে, সেও কল তুলছে না। তারিফা বিছানার ওপর ফোনটা ছুঁড়ে মারে। দু হাতে নিজের মাথায় চুল চেপে রেখে নিজেকে শান্ত রাখতে চাইছে। কি করবে এখন সে? কার কাছে যাবে? কাকে কি বলবে? এ শহরে কে আছে তার আপন? যাকে বন্ধু ভেবেছে সে মুখ ফিরিয়ে নিল। যাকে অন্ধের মতো ভালোবেসে সে তো আরও আগেই তাকে ধোঁকা দিয়ে পালালো। এই অসহায় মুহূর্তে তার মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের কোলে মাথা রেখে বলতে ইচ্ছে করছে, সবাই সত্যি সত্যি ভালোবাসে না মা। কেউ কেউ যে ভীষণ নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে চলে যায়। যে সত্যি ভালোবাসে সে কখনো অন্যায়ভাবে শরীর ছুটে চায় না। সে শুধু মন পেতে চায়, হালালভাবে মানুষটাকে নিজের করে পেতে চায়। কিন্তু আফসোস, এ কথাটা বুঝতে তারিফা যে বড্ড দেরি করে ফেলেছে। ফোনের রিংয়ের শব্দে তারিফা ভাবনার লোক থেকে বেরিয়ে এলো। সে অতি দ্রুত ফোন হাতে নিল, এই ভেবে হয়তো সারাফ তার ভুল বুঝতে পেরে তাকে কল করেছে। এই বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষের সকল ভাবনা সবসময় সত্যি হয়ে ধরা দেয় না। তারিফার সঙ্গেও কিছুটা এমনই ঘটল। সারাফ নয়, ফোনের ওপর ভেসে আছে মা লেখা বাক্যটি। মা কল দিয়েছে। নামটা দেখে তারিফা যেন অতি আশ্চর্যজনিত হলো। এই অসময়ে মা কখনো ফোন করেনি, তবে আজ কেন মা ফোন করলো? তাহলে কি মা সব জেনে গেল? মনে তার এরূপ ভাবনারা উকি দিল। পরক্ষণেই ভাবল, না তা কি করে হয়? মা কিভাবে এত কিছু জানবে? এ ঘটনা তো কেবল দুজন মানুষ জানে, আর তাদের পক্ষে মাকে জানানো সম্ভব নয়। ফোনের দিকে তাকালো তারিফা। এখনো বেজে চলেছে ফোন। ফোন রিসিভ করে কিভাবে কি বলবে সে মাকে? মা যে তার গলার স্বর শুনলেই বুঝে যাবে তার মেয়ে ভালো নেই। তারিফার এত শত ভাবনায় এতক্ষণে কল কেটে গেছে। দ্বিতীয়বারে আবারও বেজে উঠল তারিফার ফোন। এবারে সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন রিসিভ করলো। মা শব্দটি উচ্চারণ করেই নীরবে চোখের পানি ছেড়ে দিল তারিফা। কেমন আছিস মা? ঠিক আছিস তো? ফোন উঠাতে এত দেরি কেন করলি? খানিকটা উদ্বিগ্ন হয়ে প্রশ্নগুলো করলেন তারিফার মা তাহমিনা বেগম। আমি ভালো আছি মা, ঘুমিয়েছিলাম তাই দেরি হলো ফোন উঠাতে। এখনো ঘুমিয়েছিলি? তোর শরীর খারাপ হয়নি তো? কণ্ঠও কেমন যেন লাগছে। কি হয়েছে মা, বল আমাকে। কিছু হয়নি মা, কাল অনেক রাত অবধি বই পড়ছিলাম, যার ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আর এখনই ঘুম থেকে উঠেছি, তাই বোধ হয় কণ্ঠ কিছুটা এমন লাগছে। এসব বাদ দাও, তুমি বলো, এই সময়ে তো কখনো ফোন দাও না, তাহলে আজ হঠাৎ? ওই দিকের সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আসলে তোকে নিয়ে ভোরের দিকে একটা খারাপ স্বপ্ন দেখেছি রে মা। দেখলাম তুই খুব কষ্টে আছিস, সেই থেকেই মনটা ভীষণ অস্থির লাগছে। তোর সাথে কথা বলে এখন একটু স্বস্তি পেলাম। তারিফা এবার ফোনটা বুকে চেপে ফুঁপিয়ে উঠল। মা ঠিকই টের পেয়ে
গেল তার মেয়ের ভালো নেই, কষ্টে আছে। মায়েরা বোধহয় এমনই হয়, না বলতেও সন্তানের কষ্ট তারা ঠিকই আজ করতে পারেন। তারও তারও মা, শুনতে পাচ্ছিস? ফোনের ওপাশ থেকে তারিফার মা ডেকে চলেছেন তার মেয়েকে। অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সে ভেবেছেন হয়তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, কিন্তু অবলা মা এটা জানতে পারেনি ফোনের এপাশে তার মেয়ে নিজের কষ্ট লুকানোর ব্যথা চেষ্টা করে চলেছে। হ্যাঁ মা, শুনতে পাচ্ছি, এখন ফোন রাখছি, পরে আবার কল করে নেব। চটপটের স্বরে কথাগুলো বলে ফোন কেটে দিল তারিফা। অন্যদিকে হলে আরও কিছুক্ষণ বার্তালাপ চলতো মা মেয়ের মাঝে, কিন্তু আজ আর তা হলো না। খুব সংক্ষেপণেই কথা বলা শেষ হলো। হয়তো মায়ের কাছে ধরা পড়ে যাবার ভয়েই এমনটা হলো। তারিফা ফোন বিছানার পাশে রেখে খাট থেকে নেমে পায়চারি করতে লাগলো। কিছু একটা করতে হবে। এই বাচ্চা আমি কিভাবে রাখবো? মা আজ জানে না, কিন্তু কাল যখন জানতে পারবে তখন খুব কষ্ট পাবেন। তার সামনে গিয়ে আমি কিভাবে দাঁড়াবো? কিভাবে নিজের এই কলঙ্কিত মুখ দেখাবো? না না, কোনোভাবেই এ বাচ্চা আমার পক্ষে রাখা সম্ভব না। আজকে এর কোনো না কোনো ব্যবস্থা করতে হবে আমাকে। কথাগুলো মনে মনে বিড়বিড় করছে তারিফা। পরক্ষণে কিছু ভেবে ওয়াশরুমে চলে গেল সে। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নিল। খুব খিদেও পেয়েছে, তাই রুমে রাখা বিস্কুট আর পানি খেয়ে নিল। তাকে যে বেরোতে হবে, উদ্দেশ্য এখন একটা ক্লিনিকে যাওয়া। কোনো তো উপায় থাকবে এই ঝামেলার থেকে পিছু ছাড়ানোর। তারিফার সারা মস্তিষ্ক জুড়ে এখন এই একই ভাবনা ঘুরপাক খাচ্ছে। তারিফা একটা বোরকা গায়ে জড়িয়ে নিল, মাথায় হিজাব বেঁধে নিয়ে তৈরি হয়ে গেল। সঙ্গে নিল কিছু টাকা, যা সে ভার্সিটির সেমিস্টার ফি এর জন্য রেখেছিল। ভাবল আপাতত এই সমস্যা মিটুক, পরে না হয় ফি এর টাকা জোগাড় করা যাবে। হল থেকে বেরিয়ে গেটের সামনের রাস্তায় এসে দাঁড়ালো সে। অবাক কাণ্ড হলো, আজ একটাও রিক্সা নেই আশেপাশে। অন্যদিন কত গাড়ি থাকে এই সময়ে এখানে, অথচ আজ তারিফা বুঝে উঠতে পারছে না তার সময়টা খারাপ যাচ্ছে নাকি তার ভাগ্যই অপসন্ন। তারিফা গাড়ির অপেক্ষা না করে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূর চলে এসেছে সে। হঠাৎ তার চোখ গেল রাস্তার অপর পাশে অবস্থিত একটি ছোট শিশু উদ্যানের দিকে। তার পা যেন আচমকাই থেমে গেল। দূরে সে দেখতে পেল একটা বাচ্চা দৌড়াচ্ছে, ঠিক তার পিছু পিছু এক যুবক ছুটছে, আর একজন ভাগ্যবতী নারী একটি বেঞ্চ এ বসে তা উপভোগ করছে আর খিলখিলিয়ে হাসছে। বোধহয় তারাই বাচ্চাটির মা বাবা। কি চমকপ্রদ দৃশ্য! এ যেন পৃথিবীর অন্য সকল মনোমুগ্ধকর দৃশ্যের মধ্যে একটি। তারিফা কিছুক্ষণের জন্য বিমোহিত হয়ে গেল। তার হাত চলে গেল তার পেটের ওপর। সে মাথা নিচু করে পেটে হাত বুলছে আর মিনমিনে সুরে বলছে, তোকে যদি সেই লোকটা অপ্রত্যাশিতভাবে অস্বীকার না করতো, তবে হয়তো আমাদের জীবনেও এমন দৃশ্য অহরহ সৃষ্টি হতো। আমি তাকে তোর বাবা বলবো না, কারণ সে তোর কেন কোনো বাচ্চারই বাবা হওয়ার যোগ্যতা রাখে না। পরক্ষণে সে বলল, আচ্ছা আমি কি তোর মা হওয়ার যোগ্য? আমিও যে তোকে ধ্বংস করতেই মরিয়া হয়ে ছুটে চলেছি। আমি কি চাইলেই তোকে বাঁচাতে পারি না? না, পারি না। চোখে জমা অশ্রুফোঁটা মুছে নিয়ে নিজের করা প্রশ্নের উত্তর নিজেই করল তারিফা। একটু সামনে দাঁড়ানো এক রিক্সাওয়ালাকে ডেকে গন্তব্যের ঠিকানা বলে সে গাড়িতে উঠে পড়ল। কিছু মুহূর্ত পরে গাড়ি এসে থামলে একটি দোতলা ক্লিনিকের সামনে। তারিফা গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ক্লিনিকের ভেতরে অবস্থান করল। ডাক্তারের সাথে দেখা করার জন্য সে টিকিট কাটল। তার নাম্বার 4 জনের পরে। সে করিডরে একটি বেঞ্চের বসে অপেক্ষা করতে লাগলো অন্য সকলের মতো। তার পাশেই বসা ছিল তার বয়সী বা তার থেকে বয়সে 2-1 বছরের বড়
এক মেয়ে, যার কোলে ছিল এক সদ্য জন্মানো নবজাতক। ছোট ছোট চোখ দিয়ে পিটপিট করে তাকাচ্ছে তার মায়ের দিকে। ছোট ছোট হাত পা কেমন নাড়াতে চেষ্টা করছে। তারিফা অপলক তাকিয়ে রইল বাচ্চাটির পানে। তার খুব আকাঙ্ক্ষা জাগলো বাচ্চাটিকে কোলে নেওয়ার, একটু শুয়ে দেওয়ার, কিন্তু কথাটি বাচ্চাটির মাকে বলতে খুবই দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল সে। যখনই বলতে যাবে তখনই কোনো এক অদৃশ্য বাধা তাকে আটকে দিচ্ছে বরাবর। তাকে যেন ভেতর থেকে কেউ একটা বলছে, তুমি কিভাবে এই নিষ্পাপ শিশুকে স্পর্শ করবে? তুমি যে নিজেই এক শিশুর ধ্বংসকারী হতে এসেছো। কিছু মুহূর্ত পরেই এক কেবিন থেকে এক মহিলা, আমার বাচ্চা, আমার বাচ্চা, বাক্যটি স্পষ্টভাবে উচ্চারণ করতে করতে তাদের দিকেই দৌড়ে আসছে। মহিলাকে দেখে নিঃসন্দেহে বদ্ধ উন্মাদ বলে আখ্যায়িত করা যায়। তারিফা এবার বাচ্চাটির থেকে মনোযোগ সরিয়ে মহিলাটিকে দেখতে লাগলো। করিডর বরাবর দৌড়াচ্ছে একজন মহিলা, প্রায় 30 থেকে 31 বছর বয়সী হবেন সে। পরনে ছিল সুতির একটি শাড়ি, বোধ হয় কোনো উচ্চ মধ্যবিত্ত পরিবারের বউ হবেন। এতক্ষণ মহিলাটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল তারিফা। তার মনে বেশ কৌতূহল জাগলো। মহিলাটির ব্যাপারে জানার অদম্য আগ্রহের সৃষ্টি হলো তার। কেন এভাবে উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে সে? কি তার পেছনের কারণ? দৌড়ে এসে শেষমেশ সে মহিলা থামলো। তারিফার পাশে বসে থাকা মেয়ে ও নবজাতক বাচ্চার সামনে সে হাঁটু মুড়ে বসে পড়ল মেয়েটির সামনে। আকুল স্বরে অনুনয় করে বলল, তোমার বাচ্চাটিকে একটিবার আমার কোলে দিবে গো? ওকে একবার কোলে দাও না, শুধু একবার দাও, একবার একটু ওকে কোলে নিই। কেমন অদ্ভুতভাবে আবদার করতে লাগলো মহিলাটি। তাকে দেখে ও তার বলা আকুল বাক্যধ্বনি শুনে তারিফার বেশ মায়া হচ্ছে মহিলাটির প্রতি। হয়তো তার পাশে থাকা মেয়েটিরও অনুপ্রব মায়া হলো মহিলাটির প্রতি, তাই তো বাচ্চাকে তার কোলে দিতে উদ্যত হলো। কিন্তু সেই মুহূর্তেই এক বৃদ্ধা মহিলা শব্দ করে বলে উঠলেন, কি করছো বৌমা? ভুলে গেলে এখন বাবুকে টিকা দিতে হবে। কাউকে দিও না এই মুহূর্তে। বোধ হয় বিধবা চাননি বাচ্চাটিকে মহিলাটির কোলে দিতে, হয়তো তাই এমন নীরব আচরণ করলেন। বৃদ্ধার বলা শব্দগুলো শুনে কেমন করুণ দৃষ্টি নিয়ে তাকালো মহিলাটি। মনে হলো কেউ তাকে কোনো মূল্যবান সম্পদ দিতে অস্বীকার জানিয়েছেন। হুট করেই ঠুকরে কেঁদে উঠল মহিলাটি। এতক্ষণ বসে বসে মহিলাটির সমস্ত কর্মকাণ্ড দেখছিল তারিফা। তবে এবার সে বসা থেকে উঠে মহিলাটির এক হাত জড়িয়ে তাকে তোলবার চেষ্টা করছে ও বলছে, কাঁদবেন না দয়া করে, উঠুন উপরে। মহিলাটিকে আসলে কি বলে সম্বোধন করা যায় এই সময় তা ঠিক মাথায় আসলো না তারিফার। তাই কোনো সম্বোধন ছাড়াই তাকে বসা থেকে টেনে তোলবার চেষ্টা করছে তারিফা। এমনটা অবস্থায় একজন ভদ্রলোক কোথা থেকে ছুটে এলেন, এসে মহিলাটির অপর হাত ধরে তাকে টেনে তুললেন। মহিলার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো আতিয়া? তোমাকে তো কেবিনে বসতে বলেছিলাম, তবে কেন এলে এই স্থানে? মহিলাটির নাম বোধহয় আতিয়া, কিন্তু এই ভদ্রলোককে ইনি মহিলাটির স্বামী নয়তো? দেখতেও মোটামুটি ভালোই শার্ট প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক, দেখে ঠিক বয়স অনুমান করা কঠিন হচ্ছে তারিফার পক্ষে। তারিফা এখনো মহিলাটির এক হাত ধরে রইল। ওইদিকে ভদ্রলোক এতক্ষণে মহিলাটিকে বেশ কিছু কথা বলে ফেলেছেন। হঠাৎ করেই লোকটি এবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তারিফার পানে তাকায়। এতে তারিফা কিছুটা ভড়কে যায়, কেননা এত সময় যে সে লোকটির দিকেই তাকিয়েছিল। লোকটি খুঁটিনাটি পরখ করছিল। লোকটি তারিফাকে উদ্দেশ্য করে বললেন, ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। তারিফা এবার আকাশ পাতাল ভেবে জিজ্ঞেস করে ফেলল, আপনি ঠিক কে? লোকটির উত্তরে বলল,
জি, আপনি যার হাত ধরে আছেন সে আমার স্ত্রী। লোকটিকে আর কিছু বলতে হলো না, যা বোঝার তারিফা তা বুঝছে। তাই সে মাথা নিচু করে মহিলাটির হাত ছেড়ে দিল। মহিলাটি লোকটির কাঁধে মাথা রেখে ফুঁপাচ্ছে আর বিড়বিড় করছে, আমার বাচ্চা, আমার বাচ্চা। ভদ্রলোক এবার তার স্ত্রীকে শক্ত করে ধরে তাদের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালেন। তারিফা এসে তার আগের জায়গায় বসে পড়ল। তার পাশে থাকা সেই নবজাতকের মা অনেকক্ষণ আগেই স্থান ত্যাগ করেছে। বোধ হয় তাদের ডাক্তার দেখানো শেষ। ঠিক সেই সময়েই পাশ থেকে কিছু টুকরো টুকরো কথা তারিফার কানে ভেসে এলো। তারিফা বুঝতে পারল কথাগুলো কিছু মুহূর্তে আগে সেই ভদ্রলোকও ভদ্র মহিলাকেই নিয়েই হচ্ছে। তাই কৌতূহল বশত সেও এবার মনোযোগ দিল কথাগুলো শুনতে। একজন মহিলা বলছে, জানেন ভাবি, ওই মহিলা প্রায় 7 বছর যাবৎ চেষ্টা করছে বাচ্চা নেওয়ার, কিন্তু কি কপাল, একবারও সফল হয়নি। আমি তো আসি প্রায়ই ডাক্তার দেখাতে এই ক্লিনিকে। যতবার আসি ততবারই দেখি এই মহিলা কোনো না কোনো পাগলামি করেন। এবার অপর মহিলাটি বলল, কি বলেন ভাবি, কোনো সমস্যা আছে নাকি মহিলার? মহিলা তো মনে হয় তাহলে বন্দা। আগের মহিলাটি এবার বললেন, না না ভাবিস, বন্দা না। আমি যতটুকু শুনেছি ওই মহিলার তো ওই লোকের সাথে আগে থেকে প্রেম। বিয়ের আগে পরপর কয়েকবার বাচ্চা নষ্ট করেছে ওই মহিলা। শেষমেশ যখন আবার গর্ভধারণ করলেন তখন গিয়ে বিয়ে করেছেন। বোধ হয় এই বাচ্চা রাখতে চেয়েছিলেন, কিন্তু কপাল ভাবি, কপাল। গর্ভ অবস্থায় প্রায় 8 মাসের মাথায় বাচ্চাটি গর্ভেই মরে গেছে। আর সেই থেকেই কোনো বাচ্চা হয় না ওনার। এই জন্যই তো মহিলা অমন মানসিক সমস্যাগ্রস্ত, কেমন পাগল পাগল। অপরজন বললেন, দেখেছেন ভাবি, পাপ বাপকেও ছাড়ে না। বিয়ের আগে যা পাপ করেছে তার ফলস্বরূপ এখন এই প্রতিদান দিতে হচ্ছে। আগের জন বললেন, হ্যাঁ ভাবি, প্রেমের বিয়ে বলেই হয়তো স্বামী এখনো আছে, নয়তো মহিলার যে কি হতো কে জানে। এতটুকু শুনেই তারিফা যেন আরও কিছু শুনতে পাচ্ছে না। মনে হচ্ছে তার পুরো পৃথিবী দুলে উঠেছে। মনে মনে ভাবছে, আমিও তো পাপ করেছি, যাকে বলে মহাপাপ। এক নিষ্পাপ শিশুর হত্যা করতে চলেছি। এর ফলাফল কি আদৌ ভালো হবে? আচ্ছা, যদি আমি আর কখনো মা হতে না পারি, মা ডাক শোনা থেকে যদি আমি বিতাড়িত হই, একজন নারীর জীবনে মা হওয়ার সবথেকে বড় পাওয়া। সেই পাওয়া যদি কখনো পূরণ না হয় আমার ভাবনার মাঝে তারিফা নিচু হয়ে পেটে হাত দিল। মনে মনেই বলল, ওর তো কোনো দোষ নেই, কেন নিজের পাপের শাস্তি ওকে দিচ্ছে আমি? আমি তো চাইলেই পারি ওকে এই সুন্দর পৃথিবীর আলো দেখাতে, কিন্তু সবাই যখন জানবে আমি এক অবিবাহিতা নারী হয়ে এক বাচ্চা জন্ম দিয়েছি, তখন কি হবে? আমার সাথে সাথে তো আমার পরিবারকেও এর জন্য দায়ী হতে হবে। কি করা উচিত এখন আমার? কি করব আমি কিছুই ভাবতে পারছি না। আর 72 নম্বরের সিরিয়ালকে আসেন। হঠাৎ করেই এক নার্স এসে 72 নম্বর বলে চেঁচাতে লাগলেন। হয়তো এখন 72 নম্বরের সিরিয়াল। তারিফা ভাবনায় বিভোর হয়ে ভুলেই গিয়েছিল যে 72 নম্বরের সিরিয়ালটা তার নিজের। পাশ থেকে এক মহিলা বললেন, এই মেয়ে, তোমার সিরিয়াল নম্বরই তো বোধহয় 72, শুনতে পাচ্ছ না নাকি? তারিফা এবার হুঁশ ফিরল। সে মহিলাটির দিকে তাকিয়ে পরক্ষণেই হাতে থাকা সিরিয়াল লেখা কাগজটির দিকে তাকালো, যেখানে লেখা আছে 72। হাতে থাকা কাগজটি তারিফা মহিলাটির হাতে দিয়ে ছুটে চলে এলো ক্লিনিকের বাইরে। না, সে কিছুতেই পারবে না এই নিষ্পাপ শিশুকে হত্যা করতে। তাকে যে এবার একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। শীত শীত আবহাওয়া নিয়ে ধরণী পা দিল নতুন বছরে। চারদিকে নতুন বছরকে আগমন জানানোর ধুম পড়েছে। যে যেভাবে পারছে আনন্দ
উল্লাসে মেতে নতুন বছরকে তাদের জীবনে সাদরে গ্রহণ করছে। তবে কেউ কেউ এখনো সেই পুরনো বছরের হিসাব নিকাশ মেলাতেই ব্যস্ত। তাদের জীবন যেন আটকে আছে অতীতেই, চাইলেও যেন তারা বের হতে পারছে না অতীতের বেড়াজাল থেকে। ঠিক যেমন পারছে না তারিফা। সেদিন ক্লিনিক থেকে ফিরে এসে সে অনেক ভেবেছে, এই নিষ্পাপ শিশুকে শাস্তি পেতে দেবে না সে। সমাজ, পরিবার সকলের সাথে যুদ্ধ করে হলেও সে এই শিশুকে পৃথিবীর আলো দেখাবে। সে জানে বলা যত সহজ করা ততই কঠিন, কিন্তু তবুও সে তার সিদ্ধান্তে অনড়। আপাতত সে হল রুমের বিছানার ওপর বসে হাতে রাখা কিছু টাকার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। গতকালই তার মা এই টাকাগুলো পাঠিয়েছে তার সেমিস্টারের ফি দেওয়ার জন্য। এ বছরই সে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। সেমিস্টারের ফি দেওয়াটাও জরুরি ছিল ভেবেছিল, চাইবে মায়ের কাছে। তবে কী ভেবে যেন আর চায়নি। তবু মানা চাইতেও ঠিক সময় অনুযায়ী টাকাগুলো পাঠিয়ে দিলেন। তারিফা টাকাগুলোর দিকে তাকিয়ে ভাবছে, তার মায়ের তাকে নিয়ে কত শত স্বপ্ন, কত কষ্ট সহ্য করে, কত রাত না ঘুমিয়ে তার মা এই টাকাগুলো উপার্জন করেছেন মেয়ের পড়াশোনার জন্য। অথচ সে কি এক পাপাচার করে ফেলেছে। শুধু নিজের সাথেই নয়, সে অন্যায় করে চলেছে তার মায়ের সঙ্গেও। হাতে থাকা টাকাগুলো যেন সেই কথাই চিৎকার করে তাকে বারংবার মনে করাচ্ছে। কিছু একটা ভেবে তারিফা বিছানা ছেড়ে উঠল। টাকাগুলো গিয়ে একটা ব্যাগে রেখে দিল। সে ভাবছে আজই ভার্সিটি গিয়ে টাকাগুলো জমা দিয়ে আসবে। দেরি করা ঠিক হবে না, কেননা ইদানিং তার শরীরের অবস্থাও বেশ খারাপ। মাথা ঘোরা, বমি এগুলো তো এখন নিত্যদিনের সঙ্গী হয়েছে। গর্ভকালীন সময়ের বিভিন্ন লক্ষণ তার শরীরে স্পষ্ট আকার ধারণ করেছে। তার সঙ্গে কোনো রুমমেট থাকলে হয়তো এমনটা অবস্থায় তাকে দেখে বুঝে ফেলতো বা কিছুটা আন্দাজ করতে পারত। সে খুব সহজেই ধরা পড়ে যেত। এ বিষয়ে তার ভাগ্যবোধ হয় কিছুটা প্রসন্ন। নতুবা এতগুলো দিন হলো কিন্তু কারোর এই রুমে থাকার ব্যবস্থা হলো না। তারিফা আজকাল মোটামুটি সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে। বাড়ি থেকে কল দিলেও সে তেমন কথা বলছে না। ফারহা ও সিদ্দিকাও বেশ কয়েকবার কল করেছে, কিন্তু সে তাও কল রিসিভ করে তাদের সাথে কথা বলে না। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, উদাসীন, বিষণ্ণ থাকে সব সময়। রুমে একা একাই সময় কাটায়, না কারোর সাথে মেশে আর না কোথাও বের হয়। অবশ্য এত হওয়ারই ছিল, একেই শরীরেই এই অবস্থা, আবার মন মানসিকতাও খারাপ। অবিবাহিতা নারী হয়ে সন্তান জন্ম দেওয়া যে এক মস্ত কলঙ্ক। মেয়েটা যে স্বইচ্ছায় সেই কলঙ্ক তার গায়ে মাখতে চলেছে। কে জানে এর ভবিষ্যৎ কী হবে। আদৌ কি সে যত সহজে এই সিদ্ধান্ত নিয়েছে তত সহজেই সব মিটমাট হয়ে যাবে, নাকি এর দাম তাকে খুব ভয়ঙ্করভাবে তা চোকাতে হবে। তারিফা এতক্ষণে রেডি হয়ে গেছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্য। বোরকা পরে হিজাব বেঁধে নিয়েছে, এবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। কিছু মুহূর্তের ব্যবধানে সে ভার্সিটি পৌঁছে গেল। অনেক দিন পরে সে আজ ভার্সিটি এলো। কেমন যেন একটা লাগছে তার। তবুও সে সবে পাত্তা না দিয়ে সে সোজা চলে গেল তার বিভাগের সামনে। বিভাগের সামনে এসে ওপরে তাকিয়ে একটা বোর্ড দেখতে পেল, যাতে বড় করে লেখা ছিল অর্থনৈতিক বিভাগ। ভেতরে গিয়ে সব কাজ শেষ করে বেরিয়ে এলো সে। সব ঠিকঠাকই ছিল, তবে এক স্যার বারবার করে বলেছিলেন অবশ্যই যেন নিয়মিত ক্লাসে উপস্থিত হয় সে। কিন্তু স্যারকে কিভাবে বলবে সে যে এই অবস্থায় নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারা সম্ভব নয়। তবুও তখন সে মাথা নেড়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করে এসেছে। হলে ফেরার উদ্দেশ্য তারিফা হাঁটছে, কিছুটা আনমনেই হেঁটে চলছে সে। হঠাৎ পিছন থেকে কেউ একজন ডেকে উঠল তারিফাকে। এই তারিফা। তারিফা আনমনা হলেও নিজের নামটা তার কর্ণগহ্বর অবধি পৌঁছালো বটে। মুহূর্তেই তার পা জড়া স্থির হলো। পিছু ফিরে তাকানোর আগেই দুজন মানবী
এসে তার সামনে হাজির হলো। যারা ছিল ফারহা ও সিদ্দিকা। সামনে দাঁড়িয়েই জোরে জোরে শ্বাস নিতে লাগলো তারা। বোঝাই যাচ্ছে তারা বেশ দূর থেকেই তারিফাকে লক্ষ্য করে দৌড়ে এসেছে এখানে। এর মধ্যেই ফারহা বলল, কিরে তারিফা, কেমন আছিস? তোর ব্যাপার কি বলতো? তোর যে কোনো খোঁজ খবর নেই। ক্লাস শুরু হয়েছে সেই কবে? কোথায় নিখোঁজ হয়েছিলি তুই? তার কথায় সায় জানিয়ে এবার সিদ্দিকাও বলল, কল করলে তো তাও রিসিভ করিস না, ভার্সিটিও আসিস না, কি হয়েছে তোর বল তো? তেমন কিছু না, শরীরটা একটু খারাপ তাই আসা হয় না ভার্সিটিতে। তাছাড়া তেমন কিছুই নয়। খুবই শান্ত ভঙ্গিতে উত্তর দিল তারিফা। কিছুটা বিচলিত হয়ে ফারহা বলল, শরীর খারাপ মানে কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু? ডাক্তার দেখিয়েছিস? সিদ্দিকা বলল, হ্যাঁ। তোর চেহারাও কেমন যেন ভেঙে গেছে, চোখের নিচে কালি পড়েছে। সত্যি করে বল তো কি হয়েছে? তারিফা মনে মনে ভাবতে লাগলো, যাদের আমি কোনো কালেই তেমন আপন ভাবিনি তারাই কেমন আমার খোঁজ খবর নিতে ব্যস্ত হচ্ছে। মনের ভেতরে কি আছে জানি না, তবে সামনে থেকে যে এত খোঁজ নিচ্ছে সেটুকুই বা কজন করে। কিন্তু আফসোস, যাকে এতটা ভালো বন্ধু মনে করেছি বিপদের দিনে, সেই সবার আগে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। খোঁজ নেওয়া তো দূরের কথা, কিছু সময়ে আমরা মানুষ চিনতে বড্ড বেশি ভুলে করে ফেলি, আর সেই ভুলটা বুঝতেও বড্ড দেরি করে ফেলি। ছোট একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারিফা। কিরে, কিছুটা বল, চুপ করে আসিস কেন এভাবে? উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো ফারহা। তেমন সিরিয়াস কিছু না, এমনি আর কি, শরীর খারাপ কিছু দিন যাবত। ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, চল তবে কোথাও বসি, কতদিন পরে তোকে পেলাম, অনেক কথা আছে, চল ওইদিকে তাই বসি। হাতের ইশারা করে জায়গা দেখিয়ে কথাটি বলল সিদ্দিকা। হ্যাঁ, না রে, আজও ইচ্ছে করছে না, শরীরটাও ঠিক লাগছে না। ওদের থেকে পালানোর মনোভাব নিয়ে কথাগুলো বলল তারিফা। যদি কথার মাঝে ভুলবশত কিছু একটা বলে ফেলে তবে যে সর্বনাশ হবে। তবে মনে হয় না ওরা জানলেও কাউকে কিছু বলবে বলে, তবুও কোনো ঝুঁকি নিতে চাইছে না সে। সে কি রে, এখনই চলে যাবি? কিছু সময় অন্তত থেকে যা। তারিফা হাত ধরে অনুনয়ের সুরে বলল, ফারহা, থাক ফারহা, ওকে জোর করিস না, ওর শরীর বোধহয় বেশি খারাপ। আচ্ছা, সাবধানে যাস আর ঠিক মতো ওষুধ খাবি। তাড়াতাড়ি সুস্থ হয়ে নিয়মিত আবার ভার্সিটিতে আয় রে তারু, খুব মিস করি তোকে। ওদের মুখে এরূপ কথা শুনে তারিফাও বেশ আবেগাপ্লুত হলো। সে কিনা ওই বিশ্বাসঘাতকদের জন্য এদের মতো বন্ধুদের সাথে তেমন ভালো করে কথা বলতো না এতদিন। ভাবতেই কেমন অবাক লাগছে তার। সময় মানুষের আসল রূপ চেনাতে খুব সাহায্য করে। অতঃপর ওদের থেকে বিদায় নিয়ে তারিফা হলে আসার জন্য উদ্যত হলো। খানিকক্ষণ সময় বাদে তারিফা হলে ফিরে এলো। রুমে ঢুকে বেশ অবাক হলো সে। দুজন মেয়ে রুমে নিজেদের মালামাল গোছাচ্ছে। তাদের এই রুমে দেখে সে অতি আশ্চর্যও হলো বটে। রুমে এসে এমন কিছু দেখবে তা মোটেও ভাবতে পারেনি তারিফা। তারিফাকে দেখে একজন মেয়ে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। তারিফাও মোটামুটি ভালোভাবে সালামের জবাব দিল আর জিজ্ঞেস করলো, তোমরা কোন বর্ষের? তাদের মধ্যে একজন বলল, জি আমরাও দ্বিতীয় বর্ষের। ও, তোমরা কোন বিভাগের? আমরা দর্শন বিভাগের। আর আপনি তো বোধহয় অর্থনীতি, তাই না? হ্যাঁ, ছোট করেই উত্তর করলো তারিফা। ফের প্রশ্ন করলো, তোমরা কি করে জানলে? তাদের মধ্যে একজন বলল, যে এই রুমে আসার আগেই এক পরিচিত সিনিয়র আপুর থেকে শুনেছিলাম আপনার সম্পর্কে। ও, এবার ব্যাগ রেখে বিছানায় বসে আরও টুকটাক কথা বলল তারিফা তাদের সঙ্গে। এক পর্যায়ে তাদের নাম জানতে চাইলো। একজন বলল, আমার নাম মনিরা ইসলাম। ফের অন্যজন বলল, আমার নাম সামিরা সুলতানা। ব্যাস,
ওদের সাথে এতটুকুই কথা বলল তারিফা। সে আর বেশি কথা বাড়াতে চাইল না। মেয়ে দুটো হয়তো আরও কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু তারিফা আর কথা বাড়ায়নি বলে তারাও চুপ হয়ে গেছে। তারিফা ভাবল এই মুহূর্তে কারোর সাথে বেশি ভাবনা জমানোই ভালো। যতটুকু জানার ছিল জানা হয়ে গেছে, আর কথা না বাড়ানোর শ্রেয়। তাই সে বোরকা খুলে রেখে গোসল করতে গেল। কিছুক্ষণ পরে গোসল সেরে এসে খেয়ে ঘুমিয়ে পড়ল। আর কারোর সাথে তেমন কোনো কথা বলল না। তারিফা ঘুম থেকে উঠল ঠিক সন্ধ্যার পর। উঠে সামনে তাকিয়ে দেখল দুজন মেয়ে বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছে। তাদের জিনিসপত্র সব গোছানো শেষ। মেয়ে দুটোকে দেখেও তাদের সঙ্গে কথা বলে তারিফার কাছে খুব একটা খারাপ লাগেনি। তাদের দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালো পরিবারের মেয়ে তারা। এরপরে তাদের থেকে নজর সরিয়ে এসে এবার পুরো রুমটাই ও একবার চোখ বুলালো। রুমটাই মোটামুটি বেশ ভালোই জায়গা আছে। ছোট 3টা খাট আছে 3 কোণায়। প্রতি খাটের পাশে লাগোয়া 3টা টেবিল। তারিফার খাট দরজা দিয়ে ঢোকেই হাতের পাশের কর্নারে, আর বাকি দুটো ডান পাশের কর্নার। রুমে অবশ্য একটা আলমারিও আছে, তবে সেটা তারিফা কখনোই ব্যবহার করেনি। এবার সে উঠে বসলো। এরপর ভাবলো তার বিছানার চারপাশে পর্দা দেওয়া উচিত, যাতে ঘুমিয়ে থাকাকালীন কারো নজর তার পেটের দিকে না পড়ে। কেননা এখন তো দিনে দিনে পেট বড় হতে শুরু করবে। তাই সে আগে থেকেই সাবধানতা অবলম্বন করার কথা ভাবলো। তবে প্রথমে হাত মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন। তাই সে উঠে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে এসে হাত মুখ মুছে বিছানায় বসলো। তারপর ভাবলো পর্দা যে দিবে, কিন্তু কি দিয়ে পর্দা বানানো যায়। বিছানা ছেড়ে উঠে গিয়ে নিজের জামা কাপড় এর ব্যাগগুলো তন্ন তন্ন করে কোনো বড় কাপড় খুঁজছে, যা দ্বারা পর্দার মতো করে খাটের চারপাশে দেওয়া যায়। অনেকক্ষণ খোঁজার পরে দুটো বিছানার চাদর পেল, যা তার মা তাকে এখানে আসার সময় দিয়েছিল। এগুলোর কথা তো তার মনেও ছিল না। তবে যাই হোক, পর্দা দেওয়ার কাপড় জোগাড় হয়েছে, এই তো অনেক। দুটো চাদর একসাথে বেঁধে নিল সে। বেশ ভালোই বড় হয়েছে তার খাট, মোটামুটি ভালোই আড়াল হবে এতে। সে এবার চাদরের চারপাশে দড়ি বেঁধে নিয়ে একে একে খাটের দুপাশে টানালো। যেহেতু খাট কর্নারে আছে, তাই অপর পাশে পর্দার কোনো প্রয়োজন হবে না। মোটামুটি অনেকক্ষণ যাবৎ চেষ্টার পরে সে ভালোভাবেই পর্দা টাঙাতে সক্ষম হলো। তবে তার এরূপ কর্মকাণ্ড দেখে নতুন মেয়ে দুটো অবাক না হয়ে পারল না। যেহেতু তারা 3জনই মেয়ে, আর সবার খাটও যেহেতু আলাদা, সেহেতু অকারণ পর্দা দেওয়ার বিষয়টা তাদের বোধগম্য হলো কিছুতেই। তারা দুজন পড়া রেখে বেশ কিছুক্ষণ তারিফার কাণ্ডগুলো দেখে যাচ্ছিল। তারা একে অপরের দিকে তাকে ইশারায় কথা বলে। কিছু বোঝার চেষ্টা করেও ব্যাহত হলো। তারা ভেবেছিল একবার তারিফাকে জিজ্ঞেস করবে পর্দা দেওয়া কারণ, কিন্তু কী ভেবে আর জিজ্ঞেস করলো না। এতক্ষণে তারিফাও পর্দার কাজ শেষ করে টেবিল থেকে একটি বই নিয়ে পর্দার আড়ালে খাটের ওপর চলে গেল। আর নতুন মেয়ে দুটো এবার নিজেদের বিমূঢ়তা ভুলেই ফের পড়ার মনোযোগ দিল। এভাবেই চলতে লাগলো দিন, যেতে লাগলো সময়গুলো। দেখতে দেখতে প্রায় সপ্তাহ পেরিয়ে মাস হলো। মাস গড়িয়ে ফের অন্য মাস। এভাবেই কেটে গেল প্রায় 4 মাস। তারিফা এখন 5 মাসের গর্ভবতী। তার পেট এখন মোটামুটি বড় হয়েছে। তবে খাওয়া দাওয়ার কমতির ফলে মাসের তুলনায় তার পেট তেমন বাড়েনি। তবুও সে সবার থেকে নিজেকে বেশ আড়াল করে রাখে, যাতে কেউ তাকে এভাবে দেখে কিছু বুঝে না যায়। এই জন্য সে খাবারও আনতে বের হয় না তেমন। দিনে একবার খাবার আনতে যায়, তাও বেশ ঢুকে বের হয়। এখন অবধি তো সে কোনোভাবে চালিয়ে নিচ্ছে, কিন্তু পরে কি হবে কে জানে। মেয়েটা যে কী ভেবে এরূপ সিদ্ধান্ত নিল সে নিজেও বোধহয় জানে না। আর পড়াশোনা সে তো তলানিতে
গিয়ে ঠেকেছে, ক্লাসে যায় না, কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে না। এর মধ্যে অবশ্য একবার সে ভার্সিটিতে গিয়ে নিজের অসুস্থতার জন্য ক্লাস করতে পারবে না কিছুদিন এমন এক আবেদন করেছিল বিভাগীয় প্রধানের কাছে। তাও বেশ 2-3 মাস আগের কথা, তখন তার পেট একদমই বোঝা যেত না। এখন সে এ বিষয়গুলো নিয়ে বেশ চিন্তিত বটে। কিভাবে মিড টার্ম এক্সাম দিবে আর কিভাবেই বা সেমিস্টার ফাইনাল দিবে। ক্লাস না করাই যদি তাকে পরীক্ষা দিতে না দেয় তবে কি করবে সে। সারাদিন এসব নিয়ে ভাবনায় তার শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে দিন দিন। বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার এসব বিষয় নিয়ে আরও বেশি ভাবা উচিত ছিল, যা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। অন্যদিকে তারিফার কাজকর্মে প্রথম তার রুমমেট মেয়ে দুটো অবাক হলেও পরে আর তারা তারিফার কোনো বিষয় নিয়ে ভাবেনি তেমন। অবশ্য তাদের সাথে তারিফার দেখাও কমই হয়তো, কেননা যখন তারা ক্লাস করতে ভার্সিটি যেত সেই সময়ে তারিফা নিজের যাবতীয় কাজ সেরে রাখত। তারা ক্লাস শেষ করে হল রুমে ফিরলে তারিফা পর্দার আড়াল হয়ে যেত। বেশ অনেক দিন মুখোমুখি তারা তারিফাকে দেখেনি, আর তারা এ বিষয়ে তত আগ্রহ প্রকাশ করে না। তারা নিজেদের মতো করেই থাকে এখন। এমনই এক সকালে, সময়টা তখন প্রায় 10:45। তারিফা রুম পায়চারি করছে বেশ অনেকক্ষণ যাবৎ। রুমে এসে এখন একা, কারণ বাকি দুজন ভার্সিটিতে ক্লাস করতে চলে গেছে সেই কখন। নানাবিধ ভাবনায় ডুবে আছে তারিফা। কী থেকে কী করবে সে বিষয় নিয়েই ভাবছে। অনেকক্ষণ ভেবেচিন্তে এবার বিড়বিড়িয়েই বলল, এবার আমাকে এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। ভেবেছিলাম কিছুদিন পরে যাব, কিন্তু এরূপ দুশ্চিন্তা আমি আর নিতে পারছি না। তাছাড়াও এই অবস্থায় এখানে থাকলে যে কোনো দিন যে কারো কাছে ধরা পড়ে যাব। তার থেকে ভালো এখনই কোথাও চলে যায়। পরক্ষণেই আবার বলল, কিন্তু যাবোটা কোথায় আর কি বলেই বা এই সময় আমি হল ছেড়ে বের হব। খানিক সময় ভেবে আবার নিজেই বলল, আচ্ছা এটা বললে কেমন হয় যে গ্রামের বাড়ি যাব, খুব জরুরি তাই যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বলে আপাতত এখান থেকে বের হই, আর থাকার ব্যবস্থা সে না হয় বের হয়েই কিছু একটা ভাবা যাবে। এমন কোথাও যেতে হবে যেখানে কেউ আমাকে চিনবে না। আরে ভাই, এত বড় ঢাকা শহরে কোথাও কি একটা থাকার ব্যবস্থা হবে না? তেমন হলে না হয় কোনো একটা আশ্রমে গিয়ে থাকবো, কিন্তু এখানে থাকা যাবে না। এতক্ষণ ভেবে তার মাথায় এর থেকে ভালো উপায় আর এলো না। এটাই তার কাছে সবচেয়ে ভালো উপায় মনে হয়েছে আপাতত। তাই সে এবার নিজের যাবতীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত হলো। বোধ হয় আজকালের মধ্যেই চলে যাবে সে। কিন্তু তার এই বুদ্ধি কি আদৌ কাজে দিবে? আদৌ কি সে সব ঠিকঠাক রেখে সামনে এগোতে পারবে? গল্প অসমাপ্ত অধ্যায়। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।